আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর আছো এবং ঠিকঠাক আছো। তো এই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। আর রমজান উপলক্ষে তোমাদের জন্য আমাদের পক্ষ থেকে একটা বিশেষ গিফট। আমরা হলো আমাদের এই মাস সেকেন্ড পেপার প্রেজেন্টস পরিবেশ রসায়ন যে অধ্যায়টা আছে, রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, সে অধ্যায়টা আমরা পাবলিক লাইভে নিতে যাচ্ছি তোমাদের সবার জন্য। এটা হতে যাচ্ছে একটা ডিটেলস, তুমি বলতে পারো একটা প্লেলিস্ট, যেখানে একদম জিরো থেকে অ্যাডমিশন পর্যন্ত সকল ধরনের টপিক এবং সকল ধরনের কনসেপ্ট আমরা এই অধ্যায়ের আলোচনা করব। তাহলে তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও আর আমাকে একটু জানাও সাউন্ড ভিডিও সবকিছু ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ঠিকঠাক আছে কিনা এবং ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে। ওকে। ওকে, আশা করি সবকিছু ঠিকঠাক আছে এবং সবকিছু ঠিকঠাক দেখা যাচ্ছে। সবকিছু ঠিকঠাক আছে এবং ঠিকঠাক দেখা যাচ্ছে। ওকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? আমাদের এই মাস প্রথম পত্রের অনেকেই চলে আসছো। তোমরা আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে লিংকটা দিয়ে দাও আর আমরা আমাদের আলোচনা কিছুক্ষণের মধ্যে শুরু করতে যাচ্ছি। যেহেতু রমজান মাস, আমরা ট্রাই করব আমাদের সবগুলা টপিক কিভাবে একটু কম্প্যাক্ট টাইমের মধ্যে শেষ করা যায় সেটা নিয়ে আমরা কাজ করা। ঠিক আছে? ওকে। আমি আমাদের এই মাস প্রথম পত্রে বাচ্চাদেরকে লিংকটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আসো আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিই। যে আমরা আজকে কি কি দেখতে যাচ্ছি এবং কি কি আজকের টপিকে আমি রেখেছি তোমাদের জন্য। আসো। খুব মজার একটা অধ্যায়, হ্যাঁ, পরিবেশ রসায়ন। যারা কিছুটা পড়ছো, অনেকের কিন্তু এই অধ্যায়টা অর্ধবার্ষিকীর ছিল, এজন্য তোমরা জানো যে আমরা অলরেডি আমাদের এই মাস সেকেন্ড পেপার যে কোর্স ওইখানে আর্কাইভ দিয়ে দিছি এবং সেকেন্ড পেপার কোর্সে মোটামুটি সবগুলো অধ্যায় আর্কাইভ হয়ে গেছে। যেমন অর্গানিক কেমিস্ট্রি যদি বলি, ওইখানে অ্যারাউন্ড আমার মনে হয় 25 থেকে 26টা লেকচার আমার সেখানে আর্কাইভ দেয়া আছে। আর মজার ব্যাপার হলো লাইভে আবার আমাদের পেইড ব্যাচে যে ক্লাসগুলো হবে এগুলো কিন্তু রাহুল সাহা দাদা নিবেন। মানে দেখো, একদিকে আমার আর্কাইভ ক্লাস পেয়ে যাচ্ছ, আরেকদিকে রাহুল সাহা দাদার লাইভ ক্লাস পেয়ে যাচ্ছ। অর্থাৎ তোমরা প্রতিটা অধ্যায় আমাদের দুইজনের থেকেই পুরোপুরি ভাবে পেয়ে যাচ্ছ। তো এটা তোমাদের জন্য একটা প্লাস পয়েন্ট। ঠিক আছে? আসো, তাহলে আমরা আজকের কন্টেন্ট গুলা দেখে ফেলি। তোমরা জানো যে প্রত্যেক অধ্যায়ের শুরুতে আমি এই জিনিসটা করে থাকি এবং এটা খুবই 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 ইম্পর্টেন্ট একটা স্টুডেন্টের জন্য, যে ভাইয়া একটা অধ্যায় যখন আমি দেখব, এই অধ্যায়ে আসলে কি কি জিনিস আমাকে পড়তে হবে এটা আগে থেকে আমার ধারণা থাকা উচিত। তো আসো, এই জিনিসটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা যারা ক্লাসের মধ্যে লিখো তারা ক্লাসের মধ্যে তাড়াতাড়ি লিখে ফেলো। প্রথমে আমাদের টপিক নাম্বার 1 থাকবে বায়ুমণ্ডল ও দুর্যোগ। আমরা আজকে বায়ুর বিভিন্ন লেয়ার নিয়ে কথা বলবো, বায়ুমণ্ডল নিয়ে কথা বলবো এবং দুর্যোগ নিয়ে হালকা পাতলা কথা বলবো। খুব বেশি পড়াশোনা এখানে নাই। এরপর আমাদের মেইন যে পড়াশোনা শুরু হবে সেটা হবে আদর্শ গ্যাসের সূত্রসমূহ। তোমরা সূত্রগুলোর নাম শুনেছো, বয়েল, চার্লস, গে লুসাক, সমন্বয়, হ্যাঁ, এগুলাকে সমন্বয় করে একটা সূত্র বানানো যায়। আবার অ্যাভোগাড্রো আছে, অ্যাভোগাড্রো এখানে লিখতে ভুলে গেছি। আদর্শ গ্যাস সমীকরণ, ডাল্টনের আংশিক চাপ, গ্রাহামের ব্যাপন। যদিও সূত্র অনেকগুলা, তোমাদের আসলে প্রশ্ন আসবে এখান থেকে। মনে রাখবা যে বোর্ড সিকিউ এই দুইটা টপিক মিলাই একটা বোর্ড সিকিউ আমাদের সবসময় থাকে। আর এই টপিক গুলাকে পড়ার জন্য আমাদের গ্যাসের পরিচয় এবং নানাবিধ একক নিয়ে আমাদেরকে জানতে হবে, যেটা আমরা আজকের ক্লাসেই জানবো এবং আমরা নেক্সট ক্লাস থেকে বয়েলের সূত্র থেকে আলোচনা শুরু করবো ইনশাল্লাহ। তো গ্যাস সূত্রগুলার পর্যন্ত অনেকে হয়তো জানো। তো আমরা জিনিসগুলোকে আবার একটু নতুন করে পড়বো এবং আমি এখানে একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ গুলা, যেগুলো অ্যাডমিশনে প্রচুর আসে, ওই টাইপের জিনিসপাতি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো ইনশাল্লাহ। এবার আসো ভাইয়া, আমরা যদি খেয়াল করি এর পরে কি আছে, গ্যাস কণার বেগ। তোমরা জানো গ্যাসের গতি তত্ত্ব নামে একটা টপিক আছে, যেখানে আমরা সি আর এম এস বেগ, হ্যাঁ, এই গ্যাস কণার বেগের মধ্যে একটা টপিক আছে, মনে রাখবা সি আর এম এস বলে। তো এটা কি জিনিস, কিভাবে কি হয়, এটা আমরা যখন পড়বো তখন জানবো। তবে মনে রাখবে এই টপিকটা আমাদের বোর্ড সিকিউতে আসে। তারপরে আদর্শ গ্যাস বনাম বাস্তব গ্যাস, এটা থেকেও আমাদের বোর্ড সিকিউ হয়ে থাকে। ঠিক আছে? এখানে কিভাবে আদর্শ গ্যাস বাস্তব গ্যাসকে এক করা যায়, তাদের মধ্যে ফারাক কি কি, কেন ফারাক, এমাগা বক্র, এরকম অনেকগুলা টপিক আছে, যখন পড়বো তখন দেখতে পাবো। এরপর দেখো বায়ুমণ্ডলের নানাবিধ হয়ে গেছে, নানাবিধ ঘটনা এটা। তো নানাবিধ ঘটনা বলতে ছোট ছোট অনেকগুলা টপিক আছে, যেমন গ্রিন হাউস আছে, সিএফসি আছে, নাইট্রোজেন ফিক্সেশন, অ্যাসিড বৃষ্টি। নাইট্রোজেন ফিক্সেশনকে আমি বলে থাকি
বুয়েট ফেভারিট মানে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে এটা খুবই 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 জনপ্রিয় টপিক। মানে আগে প্রায় প্রতি বছরই এই নাইট্রোজেন ফিক্সেশন থেকে প্রশ্ন দিত। সো আমরা এই টপিকটাও দেখতে থাকবো, ঠিক এখানে, ঠিক আছে। এবার আসো এসিড ক্ষার মতবাদ। এই টপিকটা নিয়ে আমি আসলে কি বলবো, এই টপিকের সামনে সবাই ইনফিনিটি স্টার দাও, কারণ এই টপিকটার একটা রেকর্ড আছে। রেকর্ডটা কিরকম, এটা বোর্ডে আসে, এখন পর্যন্ত বোর্ডে অসংখ্য বার এটা থেকে সিকিউ এমসিকিউ অনেক কিছু আসে। এটা থেকে প্রত্যেক ভার্সিটিতে মেডিকেল অ্যাডমিশন টেস্টে এটা থেকে প্রশ্ন আসবে। এটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেন আসে, এটা থেকে বুয়েটেও প্রশ্ন আসে। মানে এটা এমন একটা প্রশ্ন যেই এই টপিক থেকে সকল ধরনের প্রশ্ন হয়। এরপর আছে পানির বিশুদ্ধতার মানদণ্ড। আমরা আসলে সবাই অধ্যায়টা পড়ি, কিন্তু আমরা অনেক কিছুই এই অধ্যায়ের জানি না, ঠিক আছে। আচ্ছা, একটা কল আসছে, আমি কলটা নিচ্ছি, কারণ ইমার্জেন্সি কোনো কিছু কিনা। হ্যালো, যাহা আমি একটু লাইভ ক্লাসে আছি, পরে কথা বলবো তোমার সাথে, হ্যাঁ। ক্লাস টাইম মতোই হবে, যে টাইমে হবে তো ওই টাইমে, ওকে। এখন তাহলে দেখো, পানির বিশুদ্ধতার মানদণ্ডের মধ্যে খরতা, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, টিএসএস, পিএইচ অনেকগুলা টপিক আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। তার মানে এই অধ্যায়টা আসলে মজার একটা অধ্যায়। আবার অধ্যায়ের মধ্যে কিন্তু প্যারা আছে। অনেকে তোমরা যেটা করো অনেকে তোমরা যেটা করো যে ভাইয়া আমরা শুধু এই গ্যাস সূত্রগুলো পড়ে মনে করি অধ্যায়টা একদম কড়া হয়ে গেছে, আসলে না। এই অধ্যায় মানে এই পর্যন্ত একটা পার্ট যেটাকে তুমি 3 ভাগের 1 ভাগ বলতে পারো, বাকি 2 ভাগ কিন্তু তারপরও রয়ে যায় যেগুলো আমরা পড়ি না, বিশেষ করে পানির বিশুদ্ধতার মানদণ্ডগুলা। তো আমি তোমাদেরকে প্রত্যেকটা টপিক একটা একটা করে ধরে ধরে ইনশাল্লাহ শেষ করব, তোমাদের প্যারা নেয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। ওকে, রাহুল দাদার আর্কাইভ ক্লাস করেছি, অধ্যায়টা অনেক মজা। হ্যাঁ, রাহুল দাদার ক্লাস অলওয়েজ জোস। অলওয়েজ রাহুল দাদার ক্লাস করলে তোমরা যে কোনো অধ্যায় তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে। তো আসো আমরা আলোচনা শুরু করি। আজকে খুব বেশি পড়াশোনা হবে না, অল্প একটু পড়াশোনা, 2টা টপিক আজকে আমরা শেষ করব, ঠিক আছে। ওকে, আমাদের লেকচার 1, বায়ুমণ্ডল ও দুর্যোগ। হ্যাঁ, আজকে এই 2টা জিনিস নিয়ে মেনলি পড়াশোনা করব। সর্বপ্রথম আসো, ভাইয়া হেডলাইন দাও যে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডল, আচ্ছা, বায়ুমণ্ডল বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, এই পেজটার উপর এখন মানে বিশাল কাহিনী হয়ে যাবে, সবাই মনোযোগ দিয়ে দেখতে থাকো। বায়ুমণ্ডল আসলে কি, দেখো ভূপৃষ্ঠের উপর, আমরা তো আর মাটির ভিতরে বাস করি না, আমরা ভূপৃষ্ঠের উপরে বাস করি, পৃষ্ঠের উপরে বাস করি। তার উপরের দিকে যে বাতাস, যে জিনিসগুলোর মধ্যে আমরা বাস করি, ফাঁকা জায়গা মনে করি, এই টোটাল জিনিসটাকে একসাথে বাতাস বা বায়ুমণ্ডল বলে থাকি। এখন এই বায়ুমণ্ডল কিন্তু বিভিন্ন স্তরে ভাগ করা যায়। হ্যাঁ, মানে তাদের বৈশিষ্ট্য অনুসারে, তাদের কাজ অনুসারে, তাদের ধর্ম অনুসারে তাদেরকে কয়েকটা লেয়ারে ভাগ করছে। এই লেয়ারটা সবাই আমার সাথে একটু মনোযোগ দিয়ে দেখো, কি কি লেয়ারে ভাগ করা যায়। দেখো, আমি যদি চিন্তা করি যে এটা হলো আমাদের পৃথিবী, হ্যাঁ, ধরো আমি চিন্তা করলাম এটা হলো আমাদের পৃথিবী, এই যে পৃথিবীর অংশ এখান দিয়ে দেখা যাচ্ছে আর কি। তো এই যে আমাদের পৃথিবী, এই পৃথিবী থেকে, এই যে এটা পৃথিবী, সবাই আমার সাথে এটা আঁকতে থাকো। এটা এমন একটা টপিক, বইতে অনেক হিজিবিজি আলোচনা আছে, আবার অনেক আলোচনা বইতে নাই কিন্তু এডমিশন টেস্টে আসে। আমি এখানে যা তোমাদেরকে লিখে দিব এর বাইরে ইনশাল্লাহ প্রশ্ন আসবে না, ওকে। এখন এখানে বেসিক্যালি আমরা বাস করি, তাই তো। আমরা যারা মানুষ আছি আমরা হলো এই লেয়ারে, আমরা হলো এখানে থাকি। এখন এই যে বায়ুমণ্ডল তুমি দেখতে, এই যে পৃথিবীর ভূপৃষ্ঠ তুমি দেখতে পাচ্ছ, এই ভূপৃষ্ঠের উপরে যে বায়ু আছে, এই বায়ুকে কয়েকটা লেয়ারে ভাগ করা যায়। এই বায়ুকে কি করা যায় ভাইয়া, কয়েকটা লেয়ারে ভাগ করা যায়। যেমন দেখো, আমি যদি বলি যে আমাদের একদম নিচ থেকে, একদম আমি যদি বলি এই, দেখো একটু সুন্দর করে রাখতে হবে এবং প্রচুর ডেটা আসলে এখানে লিখতে হবে, ওকে। 2টা লেয়ার, 3টা লেয়ার, 4টা লেয়ার, ওকে, মোটামুটি 4টা লেয়ার হলে হবে, বাকিগুলো আমি দেখাচ্ছি। আমরা একদম ভূপৃষ্ঠ থেকে, এখানে হলো 0 কিলোমিটার, হ্যাঁ। তুমি যখন পৃথিবীর উপর দাঁড়ায় আছো, তুমি মাটি থেকে কত কিলোমিটার উপর দাঁড়ায় আছো? 0 কিলোমিটার উপর দাঁড়ায় আছো। এই 0 কিলোমিটার থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসের যে লেয়ার, 0 থেকে 15 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসের যে লেয়ার, এই লেয়ারকে আমরা কি নাম দিছি? এই লেয়ারকে আমরা নাম দিছি ট্রপোমণ্ডল। ভালো করে শুনো, নাম দিয়েছি কি? ট্রপোমণ্ডল। এখন এই যে মণ্ডল, মণ্ডল একটা বাংলা শব্দ, তাই না?
এই মন্ডলের ইংলিশ হলো স্ফেয়ার। এজন্য তোমরা দেখবা ট্রপোমন্ডলকে আবার অনেক জায়গায় লিখে রাখবে ট্রপোস্ফিয়ার। কি লিখে রাখবে? এইভাবে, যে ট্রপো তার সাথে স্ফেয়ার। হ্যাঁ, বানানটা হয় নাই অল্পের জন্য, স্ফেয়ার। ওকে, ট্রপোস্ফিয়ার বলা যায় এটাকে, ট্রপোস্ফিয়ার। ওকে, এবার আসো এই 15 কিলোমিটার থেকে যদি আমি 50 কিলোমিটার পর্যন্ত দেখি, এখানে কত আছে? এখানে আছে 15 কিলোমিটার। এই 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বাতাসের যে লেয়ার আছে, এই লেয়ারকে আমরা বলি স্ট্র্যাটোস্ফিয়ার, বা বাংলায় বললে স্ট্র্যাটোমন্ডল। স্ট্র্যাটোমন্ডল, আমাদের যেহেতু পড়াশোনাটাই অধ্যয়ন নামী পরিবেশ রসায়ন, আমাদের আসলে পরিবেশের এই জিনিসটা নিয়ে অনেক বেশি জানতে হবে। এখান থেকে মেডিকেল এবং ডেন্টালে প্রচুর প্রশ্ন হয়। লাস্ট বছর 19 সালে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন হয়েছিল, এর আগে 18 সালের আরইউতে প্রশ্ন হয়েছিল, 22-23 এই জায়গাগুলোতে প্রশ্ন আসছিল। স্ট্র্যাটোস্ফিয়ার 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং এরপরে যদি আমি শূন্য থেকে হিসাব করি, 80 কিলোমিটার, শূন্য থেকে 80 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যে স্তর আছে সেটাকে বলা হয় মেসোমন্ডল, বা বাংলায় বললে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার। তারপরে 80 থেকে 500 কিলোমিটার উচ্চতা পর্যন্ত যেই লেয়ারটা আছে, এই লেয়ারটাকে বলা হয় আয়নমন্ডল। কি বলা হয়? আয়নমন্ডল। তো আয়নমন্ডলের আবার আরেকটা নাম আছে, সেটা হলো থার্মোমন্ডল। এখন এটাকে কেন থার্মোমন্ডল বলা হয় সেটা আমি পরে বলতেছি, তোমরা নিজেরাই বুঝতে পারবা। এখন কথা হলো ভাই, 500 থেকে বাইরের দিকে যারা আছে, দেখো 500 থেকে বাইরে যেটা আছে এটাকে বলা হয় এক্সোমন্ডল। এক্সো মানে বাইরে। এক্সোমন্ডল কত পর্যন্ত? বিশেষ করে মনে রাখবা, প্রধানত আমাদের লেয়ার হলো 4টা, প্রধানত 4টা। আর আরো 2টা এক্সট্রা লেয়ার আছে। একটা হলো এক্সোমন্ডল। এক্সোমন্ডল কোন পর্যন্ত আছে? এক্সোমন্ডল আছে মনে রাখবা 10,000 কিলোমিটার পর্যন্ত। এটাকে বলে কি ভাইয়া? এটাকে বলে এক্সোমন্ডল। এটা আছে 10,000 কিলোমিটার উপর পর্যন্ত। এবং এক্সোমন্ডলের উপর আরেকটা মন্ডল থাকে যেটার নাম হলো ম্যাগনেটোমন্ডল। কি ভাইয়া? ম্যাগনেটোমন্ডল। আচ্ছা, এখন এই যে এক্সোমন্ডল ম্যাগনেটোমন্ডল, এই দুইটা নিয়ে আমাদের তেমন কোনো পড়াশোনা নাই, তাও এক্সোমন্ডল নিয়ে যতটুকু পড়াশোনা আছে, ম্যাগনেটোমন্ডল নিয়ে নাসাই এখন পর্যন্ত কোনো ভালো ডেটা কি করে নাই, পাবলিক করে নাই। সো আমরা ম্যাগনেটোমন্ডল নিয়ে আমাদের পড়াশোনার কিচ্ছু নাই, আমরা যে কয়েকটা লেয়ার এখন পর্যন্ত আছে এই কয়েকটা লেয়ার ভালো করে দেখবো, ঠিক আছে? এখন খেয়াল করো ভাইয়া, এই যে ট্রপোমন্ডল, স্ট্র্যাটোমন্ডল, মেসোমন্ডল, থার্মোমন্ডল, এগুলো সম্পর্কে একটা একটা করে আমরা কিছু ডেটা নিতে থাকি। প্রথম কথা, এই যে ট্রপোমন্ডল যেটা তুমি দেখতে পাচ্ছ, যেটার মধ্যে আমরা বাস করি, এখানে কোন কোন গ্যাসীয় উপাদান থাকে? দেখো ভাইয়া, এখানের প্রধান গ্যাস যেটা সবচেয়ে বেশি থাকে সেটা হলো নাইট্রোজেন, এবং এটা অ্যারাউন্ড 78% থাকে। 78 এর পর দশমিকে কিছু ভ্যালু আছে, 78.09 মেবি, অত মানে প্রেসাইজ তোমার দরকার হবে না, তুমি এটুকু মনে রাখো। এখানে অক্সিজেন হলো দ্বিতীয় বাহুল্য, মানে সবচেয়ে বেশি, দ্বিতীয় বেশি আছে, সেটা হলো অক্সিজেন, 21%। আচ্ছা, এখানে আবার মনে রাখবা, বায়ু যখন জলীয় বাষ্পযুক্ত হয়, জলীয় বাষ্পের সংকেত কি ভাইয়া? জলীয় বাষ্পের সংকেত হলো পানি, এটা থাকতে পারে 1 থেকে 4%। কত পার্সেন্ট? 1 থেকে 4%। এখানে আবার আর্গন গ্যাস থাকে, যেটা হলো 0.93%। এখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস থাকে, যেটা হলো 0.03%। এখন অনেকে হয়তো যোগ করবা, যোগ করে দেখবে 100 চাইতে বেশি হয়ে গেছে। তোমরা তো ভাইয়া 100 কেন বেশি হলো? দেখো, এই যে 1 থেকে 4% যখন জলীয় বাষ্প থাকে, তখন মনে রাখবা নাইট্রোজেন আর অক্সিজেনের পরিমাণ একটু কমে যায়। জলীয় বাষ্প থাকলে নাইট্রোজেন তোমার 78%, 77%ও নেমে আসে, 77, 76 এরকম নেমে আসবে। আবার অক্সিজেন 21 থেকে 20-তে নেমে আসবে, সব মিলাই 100 হবে আর কি। আর তোমাকে যদি বলা হয় যে কোন কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে সবচেয়ে বেশি থাকে, তাহলে দেখো আর্গন কিন্তু বাতাসে সবচেয়ে বেশি থাকে। তুমি বলবো ভাই মাত্র না বললে নাইট্রোজেন, ভাই নাইট্রোজেন গ্যাস হিসেবে সবচেয়ে বেশি থাকে, কিন্তু যদি বলে নিষ্ক্রিয় গ্যাস হিসেবে কোনটা সবচেয়ে বেশি, সেটা হলো আমাদের আর্গন। তুমি দেখো, আমরা তো নিষ্ক্রিয় গ্যাস অনেকগুলা পড়ছি, তাই না? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন।
তার মধ্যে আর্গন সবচেয়ে বেশি থাকে, এটা অলরেডি আসছে বিভিন্ন জায়গায়। ওকে ফাইন, আমি বুঝলাম ট্রপোমন্ডলে এই জিনিসগুলা থাকে। এখন ট্রপোমন্ডলের ব্যাপারে কিছু ডেটা একটু শুনে নাও। কি কি ডেটা শুনবা? প্রথম কথা দেখো, ট্রপোমন্ডলকে আমি যদি জাজ করতে যাই, ট্রপোমন্ডলে বাতাসের চাপ কত থাকে? তুমি যখন একদম ভূপৃষ্ঠে থাকো, এই যে আমরা যখন ভূপৃষ্ঠে দাঁড়ায় আছি, তখন এই জায়গায় কিন্তু বাতাসের চাপ থাকে হলো 760 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, এটা আমরা সবাই জানি যে এখানে বাতাসের চাপ আছে কত? এই 0 কিলোমিটার উচ্চতায় বাতাসের চাপ হলো ভাইয়া 0 কিলোমিটার উচ্চতায় বাতাসের চাপ 760 মিলিমিটার মার্কারি। 760 মিলিমিটার মার্কারি। কিন্তু যখন 15 কিলোমিটার উচ্চতায় তুমি চলে যাবা, তখন এটা আর 760 থাকে না, যত উপরে উঠবা তত এই চাপটা কমে যায় এবং এটা হয়ে যায় 100 মিলিমিটার মার্কারি। ঠিক আছে, কমে গেছে 760 থেকে 100 মিলিমিটার মার্কারি চাপে চলে আসে। এবার আসো, এই যে লেয়ারটা, যে লেয়ারে আমরা বাস করি, বলো তো ভাইয়া, এই যে ঝড় হয়, বৃষ্টি হয়, মেঘ হয়, এটা কোন লেয়ারে? এগুলা সবগুলাই এই লেয়ারে। হ্যাঁ, আমাদের যে মেঘগুলা থাকে, এই মেঘগুলা কিন্তু খুব বেশি উপরে না, এগুলা সবগুলাই 15 কিলোমিটারের মধ্যে। তাহলে এখানে মনে রাখবা, এই যে ঝড় হয়, ঝড় বৃষ্টি, যত ধরনের প্রাকৃতিক ঘটনা আছে, তোমরা আমার সাথে একটু লিখো, এই চার্টটা বানাই ফেলো, তাহলে দেখবে যে অনেক পড়া তোমার এই একটা চার্টের মধ্যে চলে আসবে। ঝড় বৃষ্টি, জলোচ্ছ্বাস। হ্যাঁ, জলের যে উচ্ছ্বাস তাকে বলা হয় জলোচ্ছ্বাস। এখন উচ্ছ্বাস ভাই আমার উপর খেপে যাবে, ঠিক আছে? ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস সবকিছুই এই মণ্ডলে থাকে, এবং এই কারণে এই মণ্ডলকে কি বলা হয়? এই মণ্ডলকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। কি ভাইয়া? ক্ষুব্ধ। ভাই ক্ষুব্ধ বানান অনেক কঠিন। হ্যাঁ, আমি ওয়াও এবার ভালো লিখছি। ঠিক আছে, এই মণ্ডলের আরেকটা নাম হলো ক্ষুব্ধ মণ্ডল। এখানে প্রচুর ঝড় বৃষ্টি হয়। আর মনে রাখবা, এই ক্ষুব্ধ মণ্ডলে আসলে কি হয় ভাইয়া? এই ক্ষুব্ধ মণ্ডল দিয়ে আমরা যারা গরিব আছি বিমানে চলাচল করতে হয়। মানে আমি এতটাই গরিব, আমি বিমানে চলাচল করার মতো গরিব না। হ্যাঁ, তারা হলো এই লেয়ার দিয়ে বিমান চলে। মনে রাখবে, এগুলো হলো সাধারণ বিমান, এইগুলা কোনো জেট বিমান না। জেট বিমান উপর দিয়ে চলে, সেটাই আমি আসতেছি। এখন দেখো, ক্ষুব্ধ মণ্ডল থেকে আলোচনা যখন আমরা আমাদের উপরের মণ্ডলে, ট্রপো মণ্ডলে বা ট্রপোস্ফিয়ারে নিয়ে যাব, সেখানে গেলে দেখবো যে আমরা শান্তি আর শান্তি। এখানে অল্প নাইট্রোজেন, অল্প অক্সিজেন থাকে, কিন্তু এখানের মেইন গ্যাসটা হলো ওজোন গ্যাস, O3 গ্যাস। তোমরা সবাই ওকে চিনো, ও হলো কি গ্যাস? ওজোন গ্যাস। এবং এই মণ্ডল, এখানে কোনো ঝড় বৃষ্টি জলোচ্ছ্বাস কিচ্ছু নাই, মেঘ নাই, এবং এই জন্য এই মণ্ডলের আরেকটা নাম হইল শান্ত মণ্ডল। কি মণ্ডল? শান্ত মণ্ডল। এখন যারা বড় লোক, হ্যাঁ, যারা বড় লোক, অনেক বড় লোক, তারা কি করে? তারা হইলো জেট বিমান কিনে, এবং তারা হইলো এই জেট বিমান স্বাভাবিকভাবে তারা হইলো নর্মাল বিমানের লেয়ারে চলে না, তারা স্ট্র্যাটো মণ্ডল দিয়ে চলে, এবং ওইখানে নিরাপদভাবে তারা কি করতে পারে? চলাচল করতে পারে। নিরাপদভাবে কি করতে পারে? চলাচল করতে পারে। এখন আরেকটা জিনিস দেখো, এই যে এই লেয়ারটার আরেকটা বৈশিষ্ট্য হলো, এই লেয়ার শব্দ প্রতিফলিত করতে পারে। কি প্রতিফলিত করে? শব্দ প্রতিফলিত করে। এর মানে হলো, নিচের লেয়ারে বিমানের যে শব্দ হয়, বিমান চলার টাইমে এই লেয়ার দিয়ে যখন বিমান চলে, তখন যে শব্দ হয়, এটা কিন্তু উপরের লেয়ারে বাড়ি খেয়ে আবার আমাদের কানে আসতে পারে। এজন্য তোমরা দেখবা অনেক সময় বিমান যাওয়ার টাইমে একটা সাউন্ড তুমি পাইছো, বিমান চলে যাওয়ার কয়েক সেকেন্ড পরে তুমি দেখতে পাবা আরেকটা সাউন্ড আসতে থাকে। কেন? কারণ এই বিমানের সাউন্ডটা স্ট্র্যাটো মণ্ডলে প্রতিফলিত হয়ে আবার আমাদের কাছে আসে। খুবই ইম্পর্টেন্ট, এটা ভোলা যাবে না। এবার আসো ভাইয়া, এই লেয়ারে প্রেসার কতদূর থাকে? দেখো, এখানে তো প্রেসার 760 মিলিমিটার মার্কারি থেকে 100 মিলিমিটার মার্কারিতে নেমে গেল। তুমি যখন আরো উপরে উঠবা, এইখানে তখন প্রেসারটা নেমে যায় প্রায় 1 মিলিমিটার মার্কারি। প্রচুর কমে গেছে। ঠিক আছে, 1 মিলিমিটার মার্কারির কাছে চলে আসে, কিছু ক্ষেত্রে আরো কমে যায়, কিছু ক্ষেত্রে কি আরো কমে যায়। এবার আসো, আমরা স্ট্র্যাটো মণ্ডল তো বুঝলাম যে স্ট্র্যাটো মণ্ডলে এই এই ঘটনাগুলো ঘটে, শব্দ প্রতিফলিত হয়, শান্ত মণ্ডল বলে, এখানে জেড বিমান চলে। আসো ভাইয়া, একটু উপরের লেয়ারে যাই। ও আচ্ছা, আরেকটা জিনিস বলা হয়নি, সেটা একটু বলে শেষ করে দেই। সেটা হলো, তুমি কি খেয়াল করছো ভাইয়া,
এই যে দুইটা লেয়ার ট্রপোমন্ডল আর স্ট্র্যাটোমন্ডলের মধ্যে প্রচন্ড ফারাক, একজন ক্ষুব্ধ একজন শান্ত, একজন ক্ষুব্ধ একজন শান্ত। এই কারণে এই যে তাদের মধ্যে যে একটা ফারাক ক্রিয়েট করে, হ্যাঁ, তাদের মধ্যে যে একটা লেয়ার আছে, তাদের মধ্যে যে মাঝের যে লেয়ারটা আছে পাতলা একটা স্তর, এই স্তরকে আবার বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ, পজ মানে থামাই দেয়া, মানে যেখানে ট্রপোমন্ডল থেমে গেছে, যেখানে ট্রপোমন্ডলের ওই ক্ষুব্ধ আচরণ শেষ, সেই লেয়ারটাকে বলা হয় ট্রপোপজ। মানে তুমি বলতে পারো যে দুইটা লেয়ারের মাঝের যে অংশটা সেটাকে ট্রপোপজ বলে। ঠিক আছে, তো ট্রপোমন্ডল, ট্রপোস্ফিয়ার আর ট্রপোপজ, মনে রাখবা মন্ডল যে কথা, স্ফিয়ার একই কথা, কিন্তু পজ হলো যেখানেও থেমে যায়, যেখানেও থেমে যায়, এটাকে বলা হয় ট্রপোপজ। এবার আসো মেসোমন্ডল। মনে রাখবা ভাইয়া, যে কয়েকটা মন্ডল মানে খুবই অ্যামেজিং, তার মধ্যে আমাদের মেসোমন্ডল হলো অন্যতম। মেসোমন্ডলে কি হয়? মেসোমন্ডলে মনে রাখবা, মেসোমন্ডলে মনে রাখবা যে গামা রে আছে, হ্যাঁ, তোমরা তো গামা রে এর নাম শুনছো, গামা রে, এক্স রে, ইউভি রে। আচ্ছা, ইউভি রে এর ব্যাপারে বলি, ইউভি রে কিন্তু তিন প্রকার, ইউভি এ, বি এবং সি। ইউভি এ, ইউভি বি, ইউভি সি। তো তার মধ্যে একটা পোর্শন এইখানে মেসোমন্ডলে কি হয়ে যায়, শোষিত হয়ে যায়, আরেকটা পোর্শন ওজোন লেয়ার বা স্ট্র্যাটোমন্ডলে এসে শোষিত হয়। তাহলে এই যে লেয়ার গুলা আছে, এইগুলার ফলে এগুলা তো বুঝতেইছো ভাই, অনেক বেশি স্ট্রং। গামারের এনার্জি কিন্তু অনেক বেশি, ওর ল্যাম্বডা অনেক ছোট, এই কারণে ওর এনার্জি অনেক বেশি হয়। এবং এইগুলার প্রভাবে আমাদের যে গ্যাসগুলা আছে না, এই গ্যাসগুলা থাকে কি আকারে, নাইট্রোজেন প্লাস, অক্সিজেন 2+, তারপরে অক্সিজেন প্লাস, হ্যাঁ, এইরকম হলো তোমার কয়েকটা লেয়ারে। আচ্ছা সরি, নাইট্রোজেন 2+ দিছি না, ওকে। এখানে কি কি হবে, এখানে হবে হলো আমাদের নাইট্রোজেন, অক্সিজেন, হুম, তারপরে হলো আমাদের, একটু দাঁড়াও, ওকে, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হলো পারমাণবিক অক্সিজেন, হুম, পারমাণবিক অক্সিজেন এগুলাতে হলো পরিণত হয়ে যায়। আচ্ছা, এই যে গামা রে, এক্স রে, ইউভি রে, এগুলা এখানে স্বল্প পরিমাণে আসে, এইগুলা আসলে মেইনলি সবগুলা আয়নমণ্ডলে আটকে যায়। এখানে একটু কারেকশন আসবে আমাদের, এইখানে যে এই গামা রে, এক্স রে, ইউভি রে, এগুলা মেইনলি আটকে যায় কোথায়, এগুলা আটকে যায় হবে থার্মোমণ্ডলে। ওকে, এখানে হালকা পরিমাণে আসে। এখানে তোমরা একটা জিনিস মনে রাখবা, যে এখানে পারমাণবিক অক্সিজেন থাকে। এখানে কি থাকে, এখানে পারমাণবিক অক্সিজেন থাকে। আচ্ছা, এখানে গ্যাসগুলোর কথা আবার বলি, নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে হলো এই যে অক্সিজেন, হ্যাঁ, এখানে এটাকে বলা হয় পারমাণবিক অক্সিজেন, বা তোমরা এটাকে জায়মান অক্সিজেনও বলে থাকো। ওকে, এখানে আরো কি হয়, এই পারমাণবিক অক্সিজেন থাকার কারণে, পারমাণবিক অক্সিজেন বা জায়মান অক্সিজেন তোমরা জানো এটা অনেক সক্রিয়। এটা তোমরা কি উল্কাপিণ্ড নিয়ে শুনছো? উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড হলো যে আকাশের যে তারাগুলা আছে, যে তারাগুলা মানে তাদের গতি হারায়, তারা হলো পৃথিবীর দিকে ধরো আকর্ষণে আসতে থাকে। ওই যে তোমরা দেখবা যে কিছু তারাকে খসে পড়ে মাঝে মাঝে, ওইগুলো কিন্তু পৃথিবীর দিকে চরম বেগে আসতে থাকে। এবং আস্তে আস্তে তারা যখন মেসোমণ্ডলে আসে, তারা যখন মেসোমণ্ডলে আসে, তখন এখানে এই অক্সিজেনের সাথে ধাক্কায় তারা হলো ধ্বংসপ্রাপ্ত হয়, মানে তারা ভস্ম, ছায়ে পরিণত হয়। তাহলে এই লেয়ার সম্পর্কে মনে রাখবা, এখানে উল্কা কি হয়, এখানে উল্কা ধ্বংসপ্রাপ্ত হয়, এখানে উল্কা ধ্বংসপ্রাপ্ত হয়। আচ্ছা, আমি যে গামারে, ইউভি এর কথা বলছি, এগুলো আয়নমণ্ডলে হবে, হ্যাঁ, আয়নমণ্ডলে আমি ওগুলো আবার লিখে দিচ্ছি। এখানে উল্কা ধ্বংসপ্রাপ্ত হয়। এখানে আরেকটা ঘটনা ঘটে, কোন ঘটনাটা, আমরা যে গ্যাস বেলুন গুলা ছাড়ি না, হ্যাঁ, যে কোনো প্রোগ্রামে গ্যাস বেলুন, এই গ্যাস বেলুন গুলা এই মেসোমণ্ডল পর্যন্ত পৌঁছায়। গ্যাস বেলুন গুলা কোন মণ্ডল পর্যন্ত পৌঁছাবে, মেসোমণ্ডল পর্যন্ত পৌঁছাবে। ঠিক আছে, মেসোমণ্ডল পর্যন্ত পৌঁছাবে। ওকে, এবার আসো ভাই, এবার আসো ভাই, এখানে তো বুঝলাম যে মেসোমণ্ডল পর্যন্ত এখানে পৌঁছাইলো, উল্কা এখানে ধ্বংস হয়ে গেল, এখানে গ্যাস বেলুন থাকে, এই কয়েকটা ডেটা আমাদেরকে মনে রাখতেই হবে। ঠিক আছে, এর পরের যে দশাটা আছে আয়নমণ্ডল বা থার্মোমণ্ডল। থার্মো মানে তাপ, থার্মো মানে কি, তাপ, আর আয়ন মানে তো আমরা সবাই চিনি। এই লেয়ারে কি হয়, এই লেয়ারটা খুবই অ্যামেজিং। এই লেয়ারে, এই লেয়ারে আসার পর তুমি দেখবা আমাদের যে ওই যে গামা রে, যে রের কথাগুলা বলছিলাম, এটা কিন্তু
প্রধান যে 4টা লেয়ার আছে বাতাসের, প্রধান যে 4টা লেয়ার, এই 4টা লেয়ারের মধ্যে এটা সবচেয়ে বাহিরের লেয়ার। তো এটার মধ্যে গামা রে, এটার মধ্যে এক্স রে এবং এটার মধ্যে ইউভি রে, এই রে গুলা কি হয়, এই রে গুলা শোষিত হয়। এবং তুমি জানো যে এই রে গুলা চরম শক্তিশালী, এগুলোর মধ্যে অনেক বেশি এনার্জি থাকে। এই কারণে এখানে যতগুলা জিনিস থাকে তারা সবাই পজিটিভ আয়ন আকারে থাকে। তারা সবাই কোন আকারে থাকে? তারা সবাই পজিটিভ আয়ন, অথবা বলতে পারো যে সবাই প্লাজমা আকারে থাকে। সবাই কোন আকারে থাকে? সবাই প্লাজমা আকারে থাকে, মানে তাপের প্রভাবে সবাই এখানে কি হয়ে যায়? প্লাজমা হয়ে যায়। আর এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তোমরা রকেট দেখছো না? রকেট, এখানে হইলো রকেট থাকে। এখানে কি থাকে? এখানে হইলো রকেট থাকে। ঠিক আছে, এবার আসো, এই মন্ডলের মধ্যে আরো কিছু ইন্টারেস্টিং কাহিনী ঘটে। কি কাহিনী ঘটে? আমরা যে রেডিও শুনি না, আমরা যে রেডিও শুনি, ওইটাকে বলা হয় বেতার। ওইটাকে কি বলা হয়? ওইটাকে বলা হয় বেতার। এই বেতার যে তরঙ্গগুলো আছে, বেতার তরঙ্গ এখানে রিফ্লেক্ট হয়। রিফ্লেক্ট হয় মানে পৃথিবী ধরো এক প্রান্ত থেকে একজন বেতার ছাড়লো, এই লেয়ারে আসবে, রিফ্লেক্ট হয়ে আবার আরেকজনের কাছে যাবে। ঠিক আছে, এখানে এই লেয়ারে এসে বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয়, এই লেয়ারে অরোরা সৃষ্টি হয়। কি সৃষ্টি হয়? অরোরা সৃষ্টি হয়। অরোরা বেসিক্যালি বাংলাদেশ থেকে দেখা যায় না, আমি যতদূর জানি মেবি নেদারল্যান্ডস থেকে, নেদারল্যান্ডের কিছু জায়গা থেকে হইলো অরোরা দেখা যায়, আমি যদি ভুল না করি। স্ক্যান্ডিভিয়ান কোন একটা কান্ট্রিতে, নেদারল্যান্ড না হলেও এরকম স্ক্যান্ডিভিয়ান কোন একটা কান্ট্রিতে অরোরা সৃষ্টি। অরোরা কি? অরোরা হলো আকাশে প্রচন্ড কালার সৃষ্টি হয়ে যায়, অনেকগুলা কালার দেখা যায়। ঠিক আছে, সেটাকে বলা হয় অরোরা সৃষ্টি। অরোরা কোন লেয়ারে সৃষ্টি হয়? এই লেয়ারে, এই প্লাজমার কারণে সৃষ্টি হয়। এবং যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আছে, এই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন আইএসএস এখানে অবস্থিত। ঠিক আছে, এবং এখানে অনেক স্যাটেলাইট থাকে। আইএসএস আছে এবং কি আছে? স্যাটেলাইট আছে। এখন তোমাদের অনেকের হয়তো কনফিউশন যে ভাইয়া রকেট কি আর স্যাটেলাইট কি? দেখো, রকেট হলো যে জিনিসটা স্যাটেলাইটকে উপরে নিয়ে যায়। স্যাটেলাইট কি? স্যাটেলাইট হলো যেটা আর মধ্যে অনেকগুলো সেন্সর থাকে, অনেক ধরনের ডিভাইস থাকে, যেটা আমাদেরকে ডাটা আদান প্রদান করতে পারে, ওইখানে স্টোরেজ হিসেবে কাজ করে, সার্ভাইলেন্সে কাজ করে। তো ওগুলো হলো রকেট, সরি, ওগুলো হলো কি? ওগুলো হলো স্যাটেলাইট। স্যাটেলাইট বিভিন্ন কাজ করে, ওই মেইন। এখন ওরে যে আসমানে পাঠাবা, তো আর হাত পা নাই, ওরে কি করা হয়? একটা রকেটের সাথে বেঁধে ওকে পাঠাই দেওয়া হয়। তারপর রকেটটা নিচের লেয়ারে পড়ে থাকে, আর আমাদের বেসিক্যালি যেই স্যাটেলাইট গুলো, এগুলা এই লেয়ারে বা তারও উপরে অবস্থান করে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আয়নমণ্ডল বা থার্মোমণ্ডল। তাহলে এখানে শব্দ রিফ্লেক্ট হয়, আর এখানে বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয়। এরপর আছে ভাই এক্সোমণ্ডল। এক্সোমণ্ডল আসলে প্রধান লেয়ার গুলার মধ্যে পড়ে না, এটা হলো সেকেন্ডারি লেয়ার তুমি বলতে পারো। এবং এই এক্সোমণ্ডলে দুইটা আয়ন থাকে, মনে রাখবে, একটা হলো হাইড্রোজেন আয়ন এবং আরেকটা হলো হিলিয়াম আয়ন। এক্সোমণ্ডলে কয়টা আয়ন থাকে? দুইটা আয়ন থাকে, একটা হলো হাইড্রোজেন আয়ন এবং আরেকটা হলো কি? হিলিয়াম। হ্যাঁ, সাকিব আল হাসান বলছেন নরওয়েতে, গুড। হ্যাঁ, নরওয়েতে বেসিক্যালি অরোরা দেখা যায়, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি এটা। ঠিক আছে, প্লাজমা আকার কি? প্লাজমা আকার হলো যেখানে কোনো ইলেকট্রন থাকে না বাহিরের কক্ষপথে। ঠিক আছে, পদার্থের চতুর্থ অবস্থা, এটা হলো প্লাজমা। প্লাজমাতে কোনো বাইরে ইলেকট্রন থাকে না, ইলেকট্রন গুলো সরে যায়, শুধুমাত্র নিউক্লিয়াস গুলা থাকে। ঠিক আছে, একজন ভাবছে এসএসসি 26 না, এটা তোমাদের সিনিয়র ব্যাচের। হ্যাঁ, যারা হলো কলেজে এখন ফার্স্ট ইয়ার আছে তাদের জন্য এই অধ্যায়টা পড়ানো হচ্ছে। ওকে, এখন তোমরা বলো তো এই পর্যন্ত যা পড়াইছি বুঝতে পারছি কিনা? ছোট্ট বন্ধুরা বলো। অনেকক্ষণ আমি বক বক করলাম, এবার তোমাদের থেকে একটু শুনি, তোমরা বুঝতে পারছো কিনা? অ্যারাউন্ড 30 মিনিট হয়ে গেছে, আমি একটা স্লাইডেই আছি, এখনো আলোচনা বাকি আছে, এখনো শেষ হয় নাই। তোমরা কমেন্ট করতে থাকো, আর আমি এর মধ্যে আরেকটু ডেটা তোমাদেরকে দিয়ে দেই। এই যে 0 থেকে 80 কিলোমিটার দেখতেছ, 0 থেকে 80 কিলোমিটার, এই 0 থেকে 80 কিলোমিটার পর্যন্ত এই তিনটা লেয়ার কি? এখানে কয়টা লেয়ার আছে? এখানে তিনটা লেয়ার আছে, ট্রপো, স্ট্র্যাটো, মেসো। এই তিনটাকে আবার একসাথে বলা হয় হোমোস্ফিয়ার। কি ভাইয়া? হোমোস্ফিয়ার। কিছু বইতে 80 কিলোমিটার পর্যন্ত, কিছু বইতে দেয়া আছে 100 কিলোমিটার পর্যন্ত। এই অংশকে বলা হয় হোমোস্ফিয়ার। হোমো মানে এখানে গ্যাসের যেগুলো আছে, যে নাইট্রোজেন, অক্সিজেন, মেইন যে গ্যাসগুলা, এগুলার পার্সেন্টেজ প্রায় সেম থাকে।
হ্যাঁ, তুমি এখানেও মোটামুটি নাইট্রোজেন অক্সিজেন পাবা, এখানে মেসোতেও পাবা, পার্সেন্টেজ বা অনুপাত মোটামুটি সেম থাকবে। কিন্তু বাইরের যে লেয়ারটা আছে, মানে যেটা আয়নো থেকে শুরু করে একদম এক্সো পর্যন্ত, হ্যাঁ, এটার আসলে শেষ হইলো সেই ম্যাগনেটোতে গিয়ে। এটা শেষ হবে কোথায়? এটা শেষ হবে ম্যাগনেটোতে গিয়ে, হ্যাঁ, একদম উপর পর্যন্ত। তো এইটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। হেটেরো মানে এইখানে আসলে গ্যাসগুলার রেশিও সেম থাকবে না। প্রথম তিনটা হোমোস্ফিয়ার, আর পরের যতগুলো ইনফিনিটি পর্যন্ত যে জায়গা আছে সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। এখন এখন চান্দুরা, চান্দুরা এখনো শেষ হয় নাই, হ্যাঁ, আলোচনা আছে। তোমরা আমাকে বলো, এই যে ডেটাগুলা তুমি যখন লিখে রাখবা, তুমি এবার হাজারি স্যারের বই বা কবির স্যারের বই বা গুহ স্যারের বই একটা নিবা, নেয়ার পরে দেখবা ওই বইতে কয়েক পেজ ধরে যে ডেটাগুলো এলোমেলো দেয়া, সবগুলো তোমার এই একটা চিত্রের মধ্যে হয়ে গেছে। হ্যাঁ, একটা চিত্রের মধ্যে হয়ে গেছে। যারা লিখো নাই তারা কি করতে পারো? একটা স্ক্রিনশট রাখতে পারো। এখানে আরেকটা জিনিস একটু বলে নেই, এই যে ট্রপোমন্ডলের আসলে উচ্চতা কত, এটা নিয়ে অনেক যুদ্ধ আছে। যুদ্ধ কেমন? যেমন তুমি যদি গুহ স্যারের বই খোলো, উনি বলছে 12 কিলোমিটার পর্যন্ত। তুমি যদি হাজারি স্যারের বই খোলো, উনি বলছে 15 কিলোমিটার পর্যন্ত। তুমি যদি কবির স্যারের বই খোলো, উনি বলছে 18 কিলোমিটার পর্যন্ত। আসলে ট্রপোমন্ডলের উচ্চতা চেঞ্জ হয়। উচ্চতা কি হয়? চেঞ্জ হয়। এই জন্য এক একজন এক একটা লিখে। আমরা কোনটা ফলো করব? আমরা হলো মুজাহিদ ভাই বলছে 15, সেটা ফলো করব। এবার আসো, আরো কিছু ডেটা বায়ুমণ্ডল সম্পর্কে জেনে নাও। আচ্ছা, বায়ুমণ্ডলের একটা মজার দিক হলো, এই যে তুমি এতগুলো লেয়ার করছো, এতগুলো পড়াশোনা করতেছো, কিন্তু তুমি কি জানো এই যে 0 থেকে 5.5 কিলোমিটার, 0 থেকে 5.5 কিলোমিটারের মধ্যে, 5.5 কিলোমিটারের মধ্যেই আসলে 50% বায়ু থাকে। বায়ু মানে কিন্তু সবগুলাকে, এই যে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, সবাইকে একসাথে কি বলা হয়? বায়ু বলা হয়। 50% বাতাস, 50% বাতাস থাকে কোথায়? 5.5 কিলোমিটারের মধ্যে। আর যদি আমি বলি যে 0 থেকে 11 কিলোমিটার, তাহলে 0 থেকে 11 কিলোমিটারের মধ্যে 75% বায়ু থাকে। ঠিক আছে। আর যদি বলা হয় যে 0 থেকে একদম নিচ থেকে 30 কিলোমিটার পর্যন্ত, 30 কিলোমিটারের মধ্যে বাতাসের আসলে 99% এই 30 কিলোমিটারের মধ্যেই থাকে। আসলে তাইলে দেখো, এখন কথা হলো ভাই, আমরা যে অনেক পর্যন্ত পড়ছি, আসলে মেইন সবগুলা বাতাসের নিচেই থাকে। সব বাতাস নিচেই থাকে। 70% বাতাস 11 কিলোমিটার মধ্যে, মানে ট্রপোমন্ডলেই 75%-এরও বেশি থাকে, শুধু ট্রপোমন্ডলেই। আর উপরের দিকে বেসিক্যালি আয়ন টায়ন এগুলো খুব বিক্ষিপ্ত আকারে থাকে। এবার আসো ভাইয়া, টোটাল বায়ু আসলে কত? যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে টোটাল বাতাসের ভর কত, হ্যাঁ, মনে রাখবা মোট বাতাসের ভর কেমন হবে বলতো? 10 কেজি, 20 কেজি, 100 কেজি, কত কেজি হইতে পারে? মোট বাতাসের ভর মনে রাখবা 5.5 ইন্টু 10 টু দি পাওয়ার 18 কেজি। 10 টু দি পাওয়ার 18 কেজি। বা আমরা যদি মেট্রিক টনে বলি, মেট্রিক টনে ব্যাপারটা কেমন হবে ভাইয়া বলো তো? মেট্রিক টনে বলি, তাহলে ব্যাপারটা কেমন হবে বলতো? তাহলে মেট্রিক টনে হবে 5.5 10 টু দি পাওয়ার 15 মেট্রিক টন। মেট্রিক টন। এখন ব্যাপারটা হইলো ভাই, এটা কি অনেক বেশি ভর? হ্যাঁ, ভর হিসেবে অনেক বেশি, কিন্তু মজার ব্যাপার হইলো আমাদের পৃথিবীর যে ভর, মানে মাটির, টোটাল মাটির ভরের এটা 10 লক্ষ ভাগের 1 ভাগ। মাটির ভরের 10 লক্ষ ভাগের এটা 1 ভাগ। সো এটা বলতে গেলে এক হিসাবে কমই। এবং এই যে এত বাতাস আমাদেরকে যে চাপ দেয় না, অনেক চাপ দেয় তো নাকি? মনে রাখবা প্রতি বর্গ ইঞ্চিতে চাপ। এই ডেটাগুলা তোমাদের মেডিকেলে লাগবে। প্রতি বর্গ ইঞ্চিতে চাপ, প্রতি বর্গ ইঞ্চিতে চাপ দেয় হইলো 7.5 কেজি। মানে বর্গ ইঞ্চি মানে কদ্দূর ভাই? এইদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি, এই যে এটা 1 বর্গ ইঞ্চির চাইতে বেশিই হয়েছে। স্কেলের মধ্যে 1 ইঞ্চি আছে না, দৈর্ঘ্য প্রস্থ 1 ইঞ্চি করে, যতটুক জায়গায় এটার মধ্যে বাতাস এই খাড়া ভাবে চাপ দেয় প্রায় 7.5 কেজি। আমি বললো ভাই, এই চাপ তো আমাদের মাথার উপর, তো তাহলে দেখো কত বর্গ ইঞ্চি মাথার উপর আছে, আমরা এই চাপ কেন ফিল করি না?
কারণ আমাদের ব্লাড, আমাদের রক্ত আবার বাইরের দিকে চাপ দেয়। হ্যাঁ, আমাদের স্কিনের ভিতরে ব্লাড ও বাইরের দিকে চাপ দেয়, উপর থেকে বাতাস চাপ দেয়, দুইটা মিলাই আমরা আসলে কিছুই বুঝি না। কিন্তু আমি যদি যত উপরের দিকে যাব, হ্যাঁ, ধরো পাহাড়ে উঠা শুরু করলাম, তাহলে এই চাপটা কমতে থাকে, এবং এই চাপটা কমতে কমতে যখন আমাদের ব্লাডের চাপ বেশি হয়ে যায় তখন কিন্তু নাক মুখ দিয়ে ব্লাড চলে আসে। ঠিক আছে, এই কারণে প্রেসার খুব ইম্পর্টেন্ট। প্রেসার খুব ইম্পর্টেন্ট। আবার তুমি যদি বলো যে প্রতি বর্গ সেন্টিমিটারে চাপ, এটা তো আমি তোমাকে প্রতি ইঞ্চিতে চাপ বলছি। প্রতি বর্গ সেন্টিমিটারে বাতাসের চাপ হলো 1.003 কেজি। 1.033 কেজি। ঠিক আছে, এই কয়েকটা ডেটা একটু মনে রাখবা, তবে এইগুলা একটু লেস ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট না। বেশি ইম্পর্টেন্ট আসলে এই জায়গাটা। আজকে আসলে যা পড়াচ্ছি বলতে গেলে সব ইতিহাসই পড়াচ্ছি। হ্যাঁ, ডেটা সব মুখস্থ ডেটা। এবার আসো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, সেটা হলো এই যে বায়ুমণ্ডল বা এই যে বাতাস, হ্যাঁ, এই বাতাসের আসলে গুরুত্ব কি? বাতাস না থাকলে কি হইতো? এখন তুমি বলবা ভাই বাতাস না থাকলে নিঃশ্বাস নিতে পারতাম না। হ্যাঁ, এটা একটা ভালো কথা যে বাতাস না থাকলে নিঃশ্বাস নিতে পারতাম না, কিন্তু তার চাইতে ভয়ঙ্কর কাজও ঘটে যাইতো। আসলে আমরা একটু বাতাসের গুরুত্ব দেখি। বাতাসের কয়েকটা গুরুত্ব আছে, তার মধ্যে 1 নাম্বার গুরুত্ব হলো তাপ ধারণ করা। কি ধারণ করে ভাই? তাপ ধারণ করে। তাপ ধারণ করে মানে কি? দেখো, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীর গড় তাপমাত্রা এখন কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীতে যে কার্বন ডাই অক্সাইড আছে, যে জলীয় বাষ্প আছে, এরা তাপ ধারণ করে। কে তাপ ধারণ করে? কার্বন ডাই অক্সাইড ও জলীয় বাষ্প পৃথিবীতে তাপ ধারণ করে। হ্যাঁ, অনেক সময় আমরা এদেরকে ব্লেম দেই গ্রিন হাউস নামে, ওইটা খারাপ, ওইটা আরেকটা। ও এক এক লেয়ারে এক একজন থাকলে কিন্তু খারাপ। যেমন দেখো, আমি যদি বলি যে এই যে ওজোন গ্যাস আছে না, ওজোন গ্যাস এখানে ভালো, ও আমাদেরকে ইউভি থেকে বাঁচায়, কিন্তু ওজোন গ্যাস যদি ট্রপোমন্ডলে আসে, এটা তখন আবার গ্রিন হাউস গ্যাস, খারাপ। তো এখানেও সেম অবস্থা, যে এই যে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এবং পানি, এরা তাপ ধারণ করে, জলীয় বাষ্প আর কি, তাপ ধারণ করে। তাপ ধারণ করাতে পৃথিবীর গড় তাপমাত্রা কত? পৃথিবীর গড় তাপমাত্রা হলো 15 ডিগ্রি সেলসিয়াস। এদের কারণে আমাদের যে সুন্দর পৃথিবী আছে, পৃথিবীর গড় তাপমাত্রা মানে কোথাও মরুভূমি, কোথাও আবার বরফ, গড় করলে আসবে 15 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যদি কার্বন ডাই অক্সাইডের পানি না থাকতো, পানি বলতে জলীয় বাষ্প না থাকতো বাতাসে, তাহলে এই তাপমাত্রা হইতো -30 ডিগ্রি সেলসিয়াস। -30 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুঝতেছো যে হেভি লেভেলের ইম্পর্টেন্ট। এটা গেল একটা কাজ। 2 নাম্বার গুরুত্ব হলো বাতাসের বৃষ্টিপাত ঘটায়। দেখো, বায়ুর যে কণাগুলো আছে, এই কণাগুলো আসলে কি করে? এই কণাগুলোর কাছে হলো জলীয় বাষ্পের কণা এসে বিভিন্ন জমতে থাকে এবং তারা একটা টাইমে মেঘের সৃষ্টি করে, বৃষ্টি হয়। এই বৃষ্টি কিন্তু, বাতাস যদি না থাকতো তাহলে বৃষ্টিপাত হইতো না। যেসব গ্রহে বাতাস না, ওইসব গ্রহে কিন্তু কি হয় না, বৃষ্টিপাত হইতে পারে না। তারপরে যদি আমি 3 নাম্বার উপকারিতা বলি, সেটা হলো এই যে কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন। দেখো, কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেন, এই দুইটা কিন্তু উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। কিসের জন্য অত্যাবশ্যকীয়? উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয়। ভাই, উদ্ভিদ তো কার্বন ডাই অক্সাইড ছাড়া সালোক সংশ্লেষণ করতে পারবে না। আর ওর যে নাইট্রোজেন ছাড়া ওর একটা গুরুত্বপূর্ণ উপাদান নাইট্রেট আকারে ও গ্রহণ করে। ওই নাইট্রোজেন ছাড়া উদ্ভিদের জীবন চলবে না। ঠিক আছে, তো এটা আরেকটা আমাদের বাতাসের উপকারিতা, যে বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড এবং নাইট্রোজেন থাকে। এবার হলো আরেকটা খুবই সুন্দর একটা কারণ, সেটা হলো এই বাতাসের কারণে, বাতাস মিন্স বায়ুকণা, হ্যাঁ, বায়ুর কারণে আকাশ নীল দেখায়। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। হ্যাঁ, আকাশ নীল দেখায় কেন? আমাদের যে সূর্যের আলো আছে, ওই আলোটা বা পৃথিবী থেকে যে আলোগুলা রিফ্লেক্ট হয়, এগুলো কিন্তু বাতাসের এই কণাগুলার মধ্যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে থাকে। এই কারণে আমরা আকাশটা উপরে নীল দেখি। এখন কথা হলো ভাইয়া, যদি বায়ুকণা না থাকতো, বায়ুকণা না থাকলে তুমি উপরের দিকে তাকাইলে পুরো অন্ধকার দেখতা। হ্যাঁ, ব্ল্যাক হোলের মতো মনে হইতো তোমার কাছে। তখন আসলে কি বাজে একটা অবস্থা, এত সুন্দর আকাশ তখন আমরা আর দেখতে পাইতাম না। ঠিক আছে, আকাশ নীল দেখায়, এটাও বায়ুমণ্ডলের একটা আহ কাজ, ভূমিকা বা গুরুত্ব। এবং লাস্ট আমরা বলতে পারি যে ও হলো ইউভি শোষণ করে মানুষকে বাঁচায়। দেখো ভাই, ইউভির বেশিরভাগ একটা অংশ কিন্তু শোষণ করে কে? বেশিরভাগ একটা শোষণ করে আয়নমণ্ডল বা থার্মোমণ্ডল।
কিন্তু সবচেয়ে ক্ষতিকর যে জিনিসটা ইউভির সবচেয়ে ক্ষতিকর অংশটা ওজোন আসলে কি করে ফেলে, শোষণ করে ফেলে। তো এই কারণে আমরা ওজোনকে ক্রেডিট দেই, তবে ইউভির একটা অংশ এখানেও শোষিত হয়, এটা মাথায় রেখো। ঠিক আছে, তাহলে এগুলো হলো আমাদের বাতাসের গুরুত্ব, বায়ুমণ্ডল থাকাতে এই ঘটনাগুলো ঘটে। তো এবার আসো আমরা এই বায়ুমণ্ডলের যে পড়াশোনা, বায়ুমণ্ডলের এই পড়াশোনা আমরা এখন কি করব, ভূগোল পড়ার ফিল পাচ্ছি, হ্যাঁ কাইন্ড অফ ভূগোলই। হ্যাঁ, তো আমাদের প্রথম লেকচারে এই জিনিসগুলো, পরের লেকচার থেকে আবার ওই যে গাণিতিক সমস্যা চলে আসবে। এখন আমরা যে জিনিসটা পড়বো এটার ভূগোল থাকবে না, এটা আবার সায়েন্স হয়ে যাবে। সেটা হলো আমাদের উচ্চতা বনাম তাপমাত্রার একটা গ্রাফ পড়তে হবে। কিসের গ্রাফ ভাইয়া? উচ্চতা বনাম তাপমাত্রার একটা গ্রাফ আমরা পড়বো। এই গ্রাফটা তোমরা লিখো যে কি লিখবা, তোমরা তোমরা এটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দাও, এটাকে সুপার ডুপার ইম্পর্টেন্ট দাও, আরো যা যা দিতে পারো সব দাও। হ্যাঁ, এখন আসো এই গ্রাফটা কিসের গ্রাফ, কিভাবে আঁকতে হয়, চরম ইম্পর্টেন্ট একটা গ্রাফ, সবাই মনোযোগ দিয়ে সামনে তাকাও, নাইলে বুঝবা না। আর একবার বুঝলে এটা কখনোই তুমি ভুলবা না, একবার বুঝলে ভুলবা না, আর না তাকাইলে বুঝবা না। ওকে, না ইউটিউবে দেওয়া হচ্ছে না। ওকে, তো আমি কি বলছি, উচ্চতা বনাম তাপমাত্রা, যেহেতু ভাইয়া এই বরাবর থাকবে আমাদের উচ্চতা, হুম, হাইট, আর এই বরাবর থাকবে তাপমাত্রা, এক্স অক্ষে তাপমাত্রা, ওয়াই অক্ষে উচ্চতা। এখন উচ্চতার জন্য আমি চারটা মেইন লেয়ার করি, আমাদের যেহেতু চারটা লেয়ার আছে। ফার্স্ট অফ অল একটা লেয়ার, একটা লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার। ঠিক আছে, লেয়ার গুলো কিভাবে দিব? ওকে, প্রথমে এটা হলো 0 কিলোমিটার, মানে ভূপৃষ্ঠ, এটা আমাদের 15 কিলোমিটার, এটা 50, এটা 80 এবং এটা 500। ঠিক আছে, বুঝতে পারতেছো? ট্রপো, স্ট্র্যাটো, মেসো, আয়নো বা থার্মো। ঠিক আছে, আয়নো বা থার্মো। এখন আসুন, আমাদের পৃথিবীর যে গড় তাপমাত্রা সেটা আমরা বলছিলাম যে 15 ডিগ্রি সেলসিয়াস। তো ধরো তুমি ভূপৃষ্ঠে আছো, 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানে। ভাইয়া বলো তো, উপরে তো সূর্য আছে তাই না, একদম উপরে, অনেক দূরে, এটা অনেক দূরে, 15 লক্ষ মাইল বেগে। আমি যত উপরের দিকে উঠতে থাকবো তাপমাত্রা বাড়বে না কমবে, সবাই আমাকে বলো তো, তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে আমি যত উপরে উঠতে থাকবো? যত উপরে উঠতে থাকবো তাপমাত্রা বাড়বে নাকি কমবে, তোমরা একটু জানাও তো দেখি। ভূপৃষ্ঠ থেকে আমি যত উপরে উঠতে থাকবো তাপমাত্রা কি বাড়বে নাকি কমবে? ক্লিয়ার এন্ড নোট ডান। অহনা আক্তার, বুঝছি, লেখা ডান, সেরা। ওকে, বলো বলো বলো, তাপমাত্রা বাড়বে না কমবে? চান্দুরা? হুম, কেউ বলছে বাড়বে। কেন বাড়বে? কারণ ওই যে সূর্য থেকে কাছে যাচ্ছি, এই কারণে তাপমাত্রা বাড়বে, নাকি এই যে সূর্য থেকে কাছে যাচ্ছি এই জন্য তাপমাত্রা বাড়বে? যারা বলছো বাড়বে, যারা বলছো বাড়বে, তাদের 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 চুল কামাই করে একদম রোদে দাঁড় করে রাখবো। ওই যে অনেকে বলে যে যারা লম্বা তাদের নাকি গরম বেশি লাগে, কেন? কারণ সূর্য থেকে সে কাছে। এরে বেটা, যে 15 লক্ষ কিলোমিটার দূরে আছে তোমার সূর্য, ওইখানে এই 15 কিলোমিটার গিয়ে আসলে কি হবে? 15 কিলোমিটার এখানে কোনো প্রভাব ফেলে না, সূর্য থেকে কাছে যাওয়ার ফ্যাক্টর এখানে কাজই করে না। ঠিক আছে, তাহলে এখানে কি হয়? এখানে হলো ভাই টেম্পারেচার কমবে। কেন টেম্পারেচার কমবে? দেখো, এটা তো আমাদের মাটির লেয়ার। মাটি কি করে? মাটি কিন্তু তাপমাত্রা শোষণ করে ধরে রাখে। মাটি কি করতে পারে? তাপমাত্রা শোষণ করে ধরে রাখতে পারে। আর তোমরা জানো যে নিচের দিকে মাটি আছে, আবার বায়ু,
বায়ু আছে বেশি, বাতাসের ঘনত্ব নিচে সবচেয়ে বেশি। আর বাতাসে কি করে, বাতাসে তাপমাত্রা ধরে রাখে। তো যত উপরে যাচ্ছে বাতাস কমে যাচ্ছে। একটু আগেই পড়ালাম 0 থেকে 5 কিলোমিটার পর্যন্ত কি হয়, বাতাস 50% বাতাস থাকে, পুরো বায়ুমণ্ডল 50% বাতাস থাকে এই নিচে 0 থেকে 5 কিলোমিটারের মধ্যে। তাহলে এখানে বাতাস বেশি, এখানে তাপমাত্রা ধরে রাখবে বেশি। আমি যত উপরে যাব বাতাসের পরিমাণ তত কমতে থাকবে, তার মানে টেম্পারেচার তত হ্রাস পাইতে থাকবে। এই যে টেম্পারেচার হ্রাস পাচ্ছে, এবং হ্রাস পাইতে পাইতে এখানে টেম্পারেচার -55 ডিগ্রি সেলসিয়াস, কোন কোন বইতে লেখা আছে -56 ডিগ্রি সেলসিয়াস। তোমার যেটা ভালো লাগে সেটা লিখলেই হবে। এততে গেল। এরপরে দেখো, এইটা তো আমাদের ট্রপোমণ্ডলের কাহিনী। স্ট্র্যাটোমণ্ডলে আমরা জানি ওজোন থাকে। স্ট্র্যাটোমণ্ডলে কে থাকে, ওজোন গ্যাস থাকে। ওজোন গ্যাস আবার একটা কাহিনী ঘটায়। কি কাহিনী দেখো, এই যে এখানে মূলত থাকে অক্সিজেন। অক্সিজেন ইউভি এর প্রভাবে, আলট্রা ভায়োলেট রে, যেটা আমাদের জন্য ক্ষতিকর, ক্যান্সার সৃষ্টি করতে পারে, এটার প্রভাবে ভেঙে দুইটা অক্সিজেন পরমাণুতে পরিণত হয়। তারপর এখানের একটা অক্সিজেন পরমাণু আরেকটা অক্সিজেন অণুকে আঘাত করে, নিজেদের মধ্যে নিজেরা বিক্রিয়া করে এখানে হইলো ওজোন গ্যাস প্রডিউস করে এবং তাপ প্রডিউস হয়, প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। এই তাপ উৎপন্ন হওয়ার কারণে এই লেয়ারে তুমি যত উপরের দিকে থাকবা, যাইতে থাকবা, তুমি এই লেয়ারের যত উপরের দিকে যাইতে থাকবা তত দেখবা যে টেম্পারেচার বাড়তেছে। যত উপরে যাইতে থাকবা তত দেখবা যে কি হচ্ছে, টেম্পারেচার বাড়ছে। ওকে, বাড়তে বাড়তে কত হয়, বাড়তে বাড়তে এখানে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এবার যখন তুমি আবার এই ওজোন মন্ডলকে পার হয়ে গেলা, মানে স্ট্র্যাটো মন্ডলকে পার হয়ে গেলা, এইখানে যেই লজিকে কমছে সেম লজিকটা এখানে খাটবে। কেন, কারণ যে ওজোন মন্ডল গরম, আমি যত ওজোন থেকে দূরে যাচ্ছি তত এই গরম স্তরটা দূরে চলে যাচ্ছে আর ঠান্ডা হয়ে যাচ্ছে। এবং এই যে মেসোমন্ডলের টেম্পারেচার কমতে 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 কমতে, মনে রাখবা এইটা হইল সবচেয়ে ঠান্ডা লেয়ার। এই লেয়ারটা কি, এই যে মেসোমন্ডল, মেসোমন্ডল এই লেয়ারটা হইল সবচেয়ে ঠান্ডা, যেটার টেম্পারেচার হইল -92 ডিগ্রি সেলসিয়াস। এরপরে আবার কি হয়, মেসোর পরে দেখো, তোমরাই দেখো, এটার নামই হলো থার্মোমন্ডল, হ্যাঁ, বা আয়নমন্ডল। ও এক্স রে, গামা রে, ইউভি রে সবগুলোকে ও শোষণ করে, কইরে সব আয়ন বানায়, প্লাজমা বানায় ফেলছে। তাহলে এখানে কি হবে, এইখানে আবার তুমি যখনই যাবা দেখবা যে টেম্পারেচার শুধু বাড়তেই থাকবে। এখানে আবার গেছো, দেখবা যে টেম্পারেচার বাড়তে বাড়তে কোথায় চলে গেছে। এইটা আবার সবচেয়ে হট লেয়ার 4টা লেয়ারের মধ্যে। এইটার টেম্পারেচার কত, এটার টেম্পারেচার 427 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে, মনে রাখবা এটার তাপমাত্রা 1700 ডিগ্রি সেলসিয়াসও ক্রস করতে পারে। ঠিক আছে, 427 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 1727 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এই লেয়ারের টেম্পারেচার হইতে পারে। তাহলে দেখো, যদি বলা হয় সবচেয়ে গরম কোনটা, আয়নমণ্ডল, যেই মণ্ডলে বেতার তরঙ্গ রিফ্লেক্ট হয়, যেই লেয়ারে আমাদের হলো আইএসএস থাকে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থাকে, বিভিন্ন গবেষণামূলক স্যাটেলাইট গুলা থাকে, সেই মণ্ডলটা হলো সবচেয়ে গরম মণ্ডল। আর সবচেয়ে ঠান্ডা হলো আমাদের মেসোমণ্ডল, -92 ডিগ্রি সেলসিয়াস, -92 ডিগ্রি সেলসিয়াস। এখন আসো, এখন আসো, একটা মজার ব্যাপার আছে। মজার ব্যাপার হলো দেখো, এইখানে কি টেম্পারেচার কমতেছে না, এই যে টেম্পারেচার কমতেছে, ট্রপোমণ্ডলে যেই ঘটনাটা ঘটে, খুব ভালো করে সবাই আমার কথাটা শুনো, ট্রপোমণ্ডলে যে টেম্পারেচারটা কমতেছে, এই ঘটনাটাকে ধরা হয়েছে ন্যাচারাল। এই ঘটনাটাকে কি ধরা হয়েছে, এই ঘটনাকে ধরা হয়েছে ন্যাচারাল। এবং ন্যাচারাল ধরে তাপমাত্রা কমাটাকে বলা হয়েছে পজিটিভ, এবং এইখানে যে তাপমাত্রা কমে যাচ্ছে এই ঘটনাটাকে বলা হচ্ছে পজিটিভ ল্যাপস রেট। তুমি আমি বলবো ভাই এখানে তো কমে যাচ্ছে, এটা কিন্তু নেগেটিভ বলার কথা। ভাইয়া শুনো, ট্রপোতে যেটা হচ্ছে এইটাকে ন্যাচারাল ধরা হয়েছে। ন্যাচারাল ফেনোমেনা হলো উচ্চতা বাড়বে, তাপমাত্রা কমবে, এটাকে ন্যাচারাল ধরে এটাকে বলা হয়েছে পজিটিভ ল্যাপস রেট। এবং মনে রাখবা এইখানে 60 ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে টেম্পারেচার এভারেজে কমতে থাকে। প্রতি কিলোমিটার উচ্চতা উঠলে 7 ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে। এজন্য তোমরা দেখবা এভারেস্টের চূড়ায় সবসময় বরফ থাকেই, নিচের বরফ গ্রীষ্মকালে গলে যায়, ফুল ফুটে, কিন্তু চূড়ার বরফ কখনো গলে না। তোমরা মাউন্ট ফুজি দেখছো জাপানের, নিচে গ্রীষ্মকাল, নিচে বসন্ত, ফুল ফুটে গেছে,
উপরের চূড়ায় বরফ জমে আছে। কেন? কারণ যত উপরে উঠবা টেম্পারেচার কমতে থাকবে এবং এভারেজে প্রতি কিলোমিটারে 7 ডিগ্রি করে টেম্পারেচার কমতে থাকে। এইটাকে বলা হয় পজিটিভ ল্যাপস রেট এবং রেটটা কত 7 ডিগ্রি সেলসিয়াস পার কিলোমিটার। তাহলে ভাইয়া বলো, এটা যদি পজিটিভ ল্যাপস রেট হয়, এখানে যে বাড়ছে এটাকে তুমি কি বলবা? এটাকে বলবা নেগেটিভ ল্যাপস রেট। ঠিক আছে, একটু উল্টা, কিছু করার নাই, কারণ ট্রপোমন্ডলের ঘটনাকে ন্যাচারাল ধরা হয়েছে। তাহলে এই গ্রাফটা আমরা সবাই পারবো কিনা ফলতো, গ্রাফটা কি বুঝতে পারছি কিনা ভাইয়া? এই বলো বলো, আমরা বুঝতে পারছি কিনা গ্রাফসটা? স্যার এটা তাপমাত্রা বাড়লো কেন? এটার তাপমাত্রা কেন বাড়লো? কারণ দেখো এইখানে কি হয়, এইখানে গামা রে, হ্যাঁ, এই যে গামা রে সবচেয়ে শক্তিশালী রে কিন্তু গামা রে, তারপরে এক্স রে, তারপরে ইউভি রে, সব কি হয়, সব এখানে শোষিত হয়। এখন শোষিত হইলে ওগুলার এনার্জি কি এই লেয়ারে চলে আসবে, এই লেয়ারে যে অনুপরমাণু গুলো আছে ওগুলো সব আয়নিত দশায় চলে যায়, সব প্লাজমা হয়ে যায় এবং সব হলো এখানে শোষিত হয়ে তাপমাত্রা বেড়ে যায়। ক্লিয়ার এন্ড নোট ডান। গুড 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 গুড। ঠিক আছে, ওকে। তাহলে এই গেল আমাদের উচ্চতা বনাম তাপমাত্রার গ্রাফ। আমাদের ক্লাস কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে। এখন আসো আমি একটু কথা বলবো প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কথা বলে আজকে আমরা শেষ করে দিব। ঠিক আছে, আজকে আমি একবার বলছিলাম এককগুলো পড়াবো, তবে একক আজকে না। এই যে এখানে যে এককগুলো আছে, গ্যাসের পরিচয় ও নানাবিধ একক, এগুলো হলো বয়েলের সূত্রের আগে, এটা 10-15 মিনিটের আলোচনা, এটা আমরা নেক্সট দিন ওই বয়েলের সাথে পড়বো। এখন আমরা যেটা পড়বো সেটা হলো প্রাকৃতিক দুর্যোগ। তোমরা যখন বই খুলবা, দেখবা যে অনেকগুলা প্রাকৃতিক দুর্যোগ, কবি স্যারের বইতে কয়েক পেজ ধরে প্রাকৃতিক দুর্যোগ লিখে রাখছে, আবার হাজারি স্যার মাত্র 2 পেজ লিখছে। কারণ হাজারি স্যার থেকে দুর্যোগ কমন নাও আসতে পারে, এটা ঘটছে অলরেডি। ঠিক আছে, তো এই আবার কবি স্যার পড়তে গেলে এত ডেটা ভাই কে পড়বে? এটা নট সিম, হ্যাঁ, দুর্যোগেও তোমাদের জন্য দুর্যোগ। আবির বলতেছে, যে আবির এনে আছে, তো বলতেছে যে দুর্যোগেও দুর্যোগ, আসলে যে দুই দিকেই বিপদ, একদিকে অনেক কম লিখছে, একদিকে অনেক বেশি লিখছে। ভাই আমি বলি, এই যে বায়ুমণ্ডল, দুর্যোগ, এসব টপিক গুলো আমি এত ধরে ধরে লিখে লিখে পড়ানোর কারণ হইলো যাতে তুমি তুমি ইয়ে করা না লাগে, মানে আলাদা করে আবার বই থেকে সব ডেটা খুঁজে খুঁজে পড়া না লাগে। তুমি যদি শুধু আমার নোটটা, আমার ক্লাসের ডেটাগুলো ভালো করে নাও, ইনশাল্লাহ সব হয়ে যাবে। তো আসো, আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবচেয়ে বেশি যে দুর্যোগটা নিয়ে আমাদের প্রশ্ন হয়, সেই প্রশ্নটা হলো সাইক্লোন। তো আমি একটু প্রাকৃতিক দুর্যোগ হেডলাইনটা দেই, তোমরাও আমার সাথে একটু দুর্যোগের হেডলাইন দাও। হ্যাঁ, ওই যে সব তো জানোই যে আমাদের ক্ষুব্ধ মন্ডলেই ঘটে থাকে। তো 1 নাম্বার দুর্যোগ আমাদের এটা হলো সাইক্লোন। সাইক্লোন। এখন এই সাইক্লোন কেন হয়? এই সাইক্লোন হয় হলো ভাই সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বাড়ার জন্য। সমুদ্র পৃষ্ঠে সাইক্লোনের কারণ, হ্যাঁ, ডিরেক্ট কারণ লিখতেছি। এখান থেকে কোন ডেটা আসে আমি একদম মুখস্থ তোমাদের বলে দিব। সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা বাড়ার কারণে। এখন একটা জিনিস বুঝো, সমুদ্র পৃষ্ঠে তাপমাত্রা কতর বেশি হইতে হয়? মনে রাখবে একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, সেটা হলো 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি তাপমাত্রা হয়, 27 ডিগ্রি সেলসিয়াসের বেশি যদি তাপমাত্রা হয়, তাহলে এখানে সাইক্লোন ঘটা কি সৃষ্টি হয়, পসিবিলিটি ক্রিয়েট হয়। কত ডিগ্রি সেলসিয়াস? 27 ডিগ্রি সেলসিয়াস। এই ডেটাটা আসবেই আসবে, আসবেই আসবে। 27 ডিগ্রি বা তার অধিক হলে কি হবে, সাইক্লোন সৃষ্টি হতে পারে। এবং 27 ডিগ্রিকে কিন্তু ফারেনহাইটে কনভার্ট করলে 80 ডিগ্রি ফারেনহাইট হয়। কত ফারেনহাইট হয়? 80 ডিগ্রি ফারেনহাইট হয়। এরপরে আরেকটা কারণ ভাই, টেম্পারেচার বাড়লে কি হয়? টেম্পারেচার বাড়লে নিম্নচাপ সৃষ্টি হয়। সমুদ্রের মাঝে যখন নিম্নচাপ সৃষ্টি হয়, হ্যাঁ, বাতাস কি হয়ে গেছে, টেম্পারেচার বেড়ে গেছে, টেম্পারেচার বাড়ার কারণে বাতাস হালকা হয়ে গেছে। নিম্নচাপ সৃষ্টি হলে কি হয়, সমুদ্র তো বিশাল, এখানে নিম্নচাপ হয়েছে, বাতাস উপরের দিকে উঠে গেছে গরম হয়ে, তখন আশপাশের সব দিকের বাতাস, হ্যাঁ, সব দিকের বাতাস এখানে যাইতে থাকে এবং একটা ঘূর্ণন তারা সৃষ্টি করে উপরের দিকে বাতাসগুলো তখন উঠতে থাকে, এটাকে আমরা সাইক্লোন বলি। তো নিম্নচাপ সৃষ্টি হয়, তোমরা তো শুনছো যে বর্ষাকালে বারবার বলে যে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, আশঙ্কা করা যাচ্ছে, সংকেত দেওয়া হচ্ছে, বিপদ সংকেত, এই সব জিনিসগুলো আমরা জানি। এবং আরেকটা হলো যে বাতাসের যে গতিবেগ, শুনো, প্রতিনিয়তই না
মানে প্রতি বছরই কয়েকশো ঘূর্ণিঝড় সৃষ্টি হয়, নিম্নচাপ সৃষ্টি হয়, আবার চলে যায়। এগুলোকে আমরা কখনো গুনিই না। কেন? কারণ বাতাসের একটা বেগ আছে, বাতাসের বেগ মিনিমাম, এটা আবার আসবে তোমাদের, 63 কিলোমিটার পার আওয়ার হতে হবে। শুনো, ওই যে ছোট ছোট অনেক ঘূর্ণিঝড় না হয়, ওই বাতাসের বেগ কম, আবার এটা মিলাই যায়। তবে 63 কিলোমিটার পার আওয়ারের বেশি যখন যাবে, তখনই আমরা এটাকে অ্যালার্মিং হিসেবে ধরি যে এবার এটা আমাদের জন্য ক্ষতিকর। তো প্রতি বছর কি হয়, ইন্ডিয়ান যে মহাসাগর আছে এই অঞ্চলে প্রতি বছর নিম্নচাপ সৃষ্টি হয় বর্ষার দিকে। তারপর হি 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 করে বাংলাদেশে লাটিন যেভাবে ঘুরতে থাকে, সাইক্লোন এভাবে ঘুরতে থাকে, কিন্তু ঘূর্ণিঝড়, বাংলায় বলি ঘূর্ণিঝড়, ইংলিশে বলি সাইক্লোন। এটা কি হয়, ঘুরতে ঘুরতে বাংলাদেশের দিকে আসতে থাকে, এবং আল্লাহর একটা রহমত, আমাদের সুন্দরবন দিচ্ছে, এটার সাথে বাড়ি খেয়ে ভারতের দিকে চলে যায়। মোস্ট অফ দ্য টাইম আমরা এইভাবে বেঁচে যাই, আমরা যে গরিব দেশ, নাইলে তো আমরা মরে যাইতাম। ঠিক আছে, এবার আসো আরেকটা জিনিস একটু শিখে নাও। সাইক্লোনের না বহুত নাম, বহুত ফ্যান্সি ফ্যান্সি নাম আছে। যেমন এটা যখন এই ভারত মহাসাগরে বা অস্ট্রেলিয়ান মহাসাগরে হয়, ভারত মহাসাগর বা অস্ট্রেলিয়ান উপকূলে হবে, তখন এটাকে সাইক্লোন বলে, ভালো। কিন্তু যখন এটা জাপানে হয়, জাপানে সাইক্লোনকে সাইক্লোন বলে না, ওরা এটাকে বলে টাইফুন। ঠিক আছে, ওরা কি বলে, ওরা বলে টাইফুন। একটু লিখে রাখতে পারো, যদিও অত ইম্পর্টেন্ট না, বাট তাও লাগতে পারে। হ্যাঁ, ভারত ও অস্ট্রেলিয়ান উপকূলে যদি হয়, এখন তুমি বলবা ভাই বাংলাদেশে হইলে কি হয়, ভাই ভারত মহাসাগরের পাড়ে আমরা, ঠিক আছে, অস্ট্রেলিয়ান উপকূল, এই জায়গায় এটাকে সাইক্লোন বলে, সাইক্লোন বলে। কিন্তু এটা যদি জাপানে হয়, জাপানে এটাকে আবার বলে টাইফুন। হ্যাঁ, মানে পশ আর কি, বুঝো না, জাপানে কি বলে, জাপানে বলে টাইফুন। যদি এটা ফিলিপাইনে হয়, ফিলিপাইনে ওরাও টাইফুন বলে, ওরা আবার আরেকটা নাম দেয় বাগিও। হ্যাঁ, ফিলিপাইন উপকূলে যদি হয়, ফিলিপাইন, ওরা এটাকে জাপানিদের মতো টাইফুন বলে, আবার বাগিও বলে, টাইফুন বা বাগিও। ঠিক আছে, আর যদি এই জিনিসটা মেক্সিকো উপকূলে হয়, মেক্সিকো উপকূলে মিন্স আমেরিকার সাইডে, ঠিক আছে, মেক্সিকো উপকূলে হইলে এটাকে তখন আবার বলা হয় হারিকেন। মেক্সিকো উপকূলে কি বলা হয়, মেক্সিকো উপকূলে এটাকে বলা হয় হারিকেন। আমেরিকার সাইডে হইলে এটাকে কি বলা হয়, হারিকেন বলা হয়। আর যদি এটা স্থলে হয়, আচ্ছা শুনো, ঘূর্ণিঝড় বা সাইক্লোন যে সবসময় জলে হবে তা না, মাঝে মাঝে সমুদ্রের বাতাস কি করে স্থলভাগের দিকে আসে। যদি এটা স্থলভাগের দিকে আসে, তখন এটাকে বলা হয় টর্নেডো। ঠিক আছে, তো স্থলভাগের যে সাইক্লোন হয়, স্থলভাগের সাইক্লোনকে আমরা আদর করে ডাকি টর্নেডো। মানে দিন শেষে সব একই। ঠিক আছে, স্থলভাগের যে সাইক্লোন এটাকে আমরা বলি টর্নেডো। তবে স্থলভাগে যদি, আচ্ছা সাইক্লোনের এটাকে টর্নেডো। এবার আসো, সাইক্লোনের ফলে বা এই ঘূর্ণিঝড়ের ফলে জলোচ্ছ্বাস হইতে পারে। জলোচ্ছ্বাস মানে তো বুঝো, ওই যে জলের উচ্ছ্বাস। হ্যাঁ, উচ্ছ্বাস ভাই শুনলে আমাকে মারবে। এই যে জলের উচ্ছ্বাস, এটাকে আমরা বলি জলোচ্ছ্বাস। এখন জল যদিও উচ্ছ্বাস করে, কিন্তু ভাই আমরা মরে যাই। হ্যাঁ, আমাদের উপকূলগুলা প্লাবিত হয়ে যায়, আমাদের যে উপকূল অঞ্চল আছে বাংলাদেশের, সেই জলোচ্ছ্বাসে আমরা মরে যাই। ঠিক আছে, এই জলোচ্ছ্বাস কেন হয়, জলোচ্ছ্বাস হয় যখন ঘূর্ণিঝড়ের ফলে বাতাস উপকূলের দিকে ঠেলা দেয়, তখন হলো সাথে সাথে পানিও উঠে যায়। তবে জলোচ্ছ্বাসের আবার শ্রেণী বিভাগ আছে। যদি কখনো জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ের কারণে হয়, এটাকে জলোচ্ছ্বাসই বলে। কিন্তু এটা যদি ভূমিকম্পের প্রভাবে হয়, মনে রাখবা ভূমিকম্প বা ভূমিধস, হ্যাঁ, পাহাড় ধসে পড়ে, ভূমিকম্প বা ভূমিধসের প্রভাবে জলোচ্ছ্বাস হইলে এইটাকে তখন আর জলোচ্ছ্বাস বলে না, এটাকে তখন কি বলে, এটাকে তখন বলে টি সুনামি। হ্যাঁ, আসলে সুনামি। হ্যাঁ, মনে রাখার জন্য আমরা কি বলি, টি সুনামি, বাংলা হলো সুনামি। ওকে, সুনামি আমাদের দেশে মাশাআল্লাহ ওরকম বড় কোনো হয় নাই, এজন্য আল্লাহ আমাদেরকে হেফাজত দান করুক। এবার আসো, লাস্ট লাস্ট টপিক দিয়ে আমি শেষ করে দিচ্ছি। এরপরে কিন্তু তোমাদের আবির ভাইয়ার সেহরি নাইট শুরু হবে। হ্যাঁ, আবির ভাইয়া কি করতেছে, আবির ভাই হলো একদম এই সেহরির টাইমে, রমজান মাসে
যারা ইন্টারমিডিয়েটে আছো 26 27 দুই ব্যাচেরই কাজে লাগবে, 26-এর বেশি কাজে লাগবে, তাদের জন্য পুরো ম্যাথটাকে একদম ব্লেন্ড করে নিয়ে আসে, ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে আসে, জুস করে খাওয়াই দিবে, ঠিক আছে, রাতে রাতেই। ঘুমাবে না, এই ছেলের ঘুমের দরকার নাই। এবার আসো কিছু বিখ্যাত বা কুখ্যাত সাইক্লোনের নাম একটু তোমাদের জেনে রাখা উচিত, এমসিকিউতে আসে সাইক্লোনের নাম। হ্যাঁ, আমি বিখ্যাত লিখলাম না, কারণ আসলে সাইক্লোন বিখ্যাত চাইতে কুখ্যাত ওয়ার্ডটা বেশি যায়। কারণ সাইক্লোন কুখ্যাত বা বিখ্যাত কখনো, যখন বেশি মানুষ মারা যায় তখন এটা বিখ্যাত হয়, ঠিক আছে। তো বিখ্যাত সাইক্লোন এখন পর্যন্ত কি কি হয়েছে? বাংলাদেশের একটা সাইক্লোন আছে, খুবই স্যাড একটা সাইক্লোন, সেটা হলো 1970 সালে বাংলাদেশের প্রায় 1/3 মানুষ এই সাইক্লোনে মারা গেছে, ঠিক আছে। এই সাইক্লোনে বাংলাদেশে প্রায় 1/3 মানুষ মারা গেছে। এটার কারণে বন্যা হয়েছিল, হ্যাঁ, 70-এর বন্যা বলে। এটা কোথায় হয়েছিল? এটা বাংলাদেশের ভোলা এবং নোয়াখালী অঞ্চলে হয়েছিল, ঠিক আছে। আমার দাদা বাড়ি নোয়াখালী এরিয়ার দিকে, এবং আমার দাদার আপন ভাই কিন্তু এই বন্যায় ভেসে চলে গেছিল। তখনকার দিনে মানুষ এগুলো নিয়ে তো মনে হয় ভাবতোই না, কেউ একজন ভেসে চলে গেছে, আচ্ছা বন্যায় নিয়ে গেছে, আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে বলে তারা শান্তিতে থাকতো, ঠিক আছে। তো অনেক মানুষ মারা গেছিল। তারপরে একটা সাইক্লোন আছে, তার নাম হলো ক্যাটরিনা। হুম, ক্যাটরিনা, কে যে এসব নাম দিছে? এটা 2005 সালে হয়েছিল। আচ্ছা, 70-এর বন্যার আলাদা কোনো নাম নাই, ওটা 70-ই বলা হয়। তো ক্যাটরিনা হয়েছে কোথায়? ক্যাটরিনা হয়েছে ইন্ডিয়ানাতে। এখন ইন্ডিয়ানা মানে ইন্ডিয়ানা, এটা হলো ইউএস এর একটা রাজ্য, ইন্ডিয়ানা রাজ্য। এখন বলতো, যদি আমেরিকাতে মানে ইউএসএ তে সাইক্লোন হয়, এটাকে আমরা কি বলি? ইউএসএ তে সাইক্লোন হলে এটাকে আবার আমরা হারিকেন বলি, ঠিক আছে। ইউএসএ তে হয়েছে মানে এটাকে হারিকেন বলা হচ্ছে, মানে পশ ব্যাপার স্যাপার আর কি। এরপরে আরেকটা আছে কোথায়? সিডর। আচ্ছা, সিডর এক্সামে অলরেডি আসছে। সিডর হয়েছিল 2007 সালে, এটা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে হয়েছিল। প্রচন্ড ভয়ানক অবস্থা ছিল ওই দিন, ঠিক আছে। সিডরের দিন প্রচন্ড ভয়ানক অবস্থা ছিল। আমি তখন পিচ্চি ছিলাম, তোমরা তখন মনে হয় পৃথিবীতে আসো নাই, হ্যাঁ, অথবা কেউ কেউ হয়তো ওই সিডরের আশপাশে জন্মাইছো। যাই হোক, এবার আসো, সিডর হয়েছিল বাংলাদেশে 2007 সালে। হ্যাঁ, এবার এরপরে হলো আইলা। আচ্ছা, আইলা কিন্তু সাইক্লোন ছিল না, আইলা ছিল একটা টর্নেডো, যেটা হয়েছে 2012 সালে। হ্যাঁ, টর্নেডো। কেন টর্নেডো বলতেছি? টর্নেডো কখন বলা হয়? টর্নেডো বলা হয় যখন এটা ভূপৃষ্ঠে হয়, ঠিক আছে। টর্নেডো ছিল এটা একটা, এটা ভূপৃষ্ঠের মধ্যে হয়েছিল, এটা সমগ্র বাংলাদেশ ব্যাপী হয়েছিল আইলা, ঠিক আছে। এটা ভূপৃষ্ঠে, এটা সমুদ্রের দিকে বাতাস যায় নাই, সমুদ্র থেকে বাতাস আসছিল। ওই যে একটু আগে বলছি না টর্নেডো কাকে বলে? স্থলভাগের যে সাইক্লোন ওটাকে টর্নেডো বলে। আইলা 2012 সাল হয়েছিল। এবং লাস্ট যদি একটা বলি, মহাসেন। মহাসেন অলরেডি এক্সামে আসছে, হ্যাঁ। মহাসেন কবে হয়েছিল? মহাসেন একটা জলোচ্ছ্বাস, এটা 2013 সালে হয়েছিল, এবং এটা ছিল জলোচ্ছ্বাস। মানে এটাতে কি হয়েছিল? এটা তো ওই যে সাইক্লোন হয়েছিল, সাইক্লোনের সাথে সাথে পানি উঠে আসছিল, মানে বন্যা সৃষ্টি করে ফেলছিল। তো এই হলো আজকে আমাদের পড়াশোনার এন্ডিং। আজকে আমরা কি কি পড়লাম? আসো, লাস্ট 1 মিনিটে আমরা একটু রিক্যাপ করি। যা কিছু আছে তা কিছু শিখতে পারলে তোমার অনেক কিছু হয়ে যাবে। প্রথমে আমরা দেখেছি এই চ্যাপ্টারে কি কি আছে, কি কি জিনিস আমাদেরকে পড়তে হবে, প্রচুর পড়াশোনা। তার মধ্যে আজকে আমরা বায়ুমণ্ডল এবং দুর্যোগ নিয়ে পড়াশোনা করেছি। প্রথমে আমরা বায়ুমণ্ডলে কি কি লেয়ার থাকে, কোন লেয়ারে কি হয়, কোন লেয়ার কেন বিখ্যাত, এইসব জিনিসগুলো পড়েছি। এই পেজটা আসলে আজকের পুরা দিনের সবচেয়ে ইম্পর্টেন্ট পেজ হলো এটা। এরপরে আমরা কিছু ডেটা জানছি বাতাস সম্পর্কে, বাতাস কেমন চাপ দেয়, বাতাসের ভর কত, বাতাস কোথায় থাকে, বাতাসের কি কি গুরুত্ব আছে আমরা জানি, যে বাতাসের 4-5টা গুরুত্ব আমরা শিখছি, আরো অসংখ্য গুরুত্ব আছে। উচ্চতা বনাম তাপমাত্রার গ্রাফ করছি, এটা হলো সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক আজকের দিনের। এটা ইঞ্জিনিয়ারিং এডমিশন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিটেনের জন্য এটা খুব ইম্পর্টেন্ট। এবং তারপরে আমরা হলো কিছু দুর্যোগ সম্পর্কে জানছি, মূলত দুর্যোগ কিছু বলতে আমরা সাইক্লোন সম্পর্কে বেশি জানছি, কারণ সাইক্লোনই অনেকগুলোর সাথে রিলেটেড, অনেক নামে আসলে সাইক্লোন আসে। তো সাইক্লোন যখন ভারত বা অস্ট্রেলিয়াতে হয় তাকে সাইক্লোন বলে, জাপানে টাইফুন বলে, ফিলিপাইনে বাগিও বলে, আর আমেরিকা বা মেক্সিকো অঞ্চলে এটাকে হারিকেন বলে, ঠিক আছে। আর স্থলভাগে হলে এটাকে টর্নেডো বলে, বা বাংলাদেশে টর্নেডোর বাংলাদেশি নাম হলো কাল বৈশাখী। হ্যাঁ, টর্নেডোর বাংলাদেশি নাম কি? কাল বৈশাখী। ওকে, জলোচ্ছ্বাস কি আমরা জানলাম। জলোচ্ছ্বাস যদি কখনো ভূমিকম্প, মানে ধরো তোমার সমুদ্রের তলদেশে ভূমিকম্প হয়েছে, তাহলে কি হবে? পানি এমনে এমনে তোমার সব দিকে যাবে, এটাকে তখন সুনামি বলে। সুনামি আসলে অনেক ভয়ঙ্কর।
সমুদ্রের ভূমিকম্পে যেটা হয় এটাকে সুনামি বলে। আর সাইক্লোনের কয়েকটা বিখ্যাত সাইক্লোন আমি দিছি, বিখ্যাত বা কুখ্যাত বলো, সেটা হলো সত্তরের বন্যা, সিডর আর মহাসেন। এই তিনটা বেশি মনে রাখবে, সত্তরের বন্যা, সিডর এবং মহাসেন। তাহলে আজকে তোমাদের সাথে এই পর্যন্ত, আজকে তোমাদের সাথে এই পর্যন্ত। অর্গানিক ছাড়া কেমিস্ট্রি হয় না, হ্যাঁ অর্গানিক তো আসতেছে, চিল। ওকে, ওকে, প্লে লিস্ট আছে অলরেডি। ইউটিউবে আমার দুইটা প্লে লিস্ট ফ্রিতে আছে, একটা হলো 7 ঘন্টায় অর্গানিক শেষ, আর একটা 15 ঘন্টায় শেষ। আর আমাদের পেইড ব্যাচে 40 ঘন্টা পড়াইছি আমরা। সো বুঝতেই পারতেছো যে ফারাকটা আসলে কোথায়। অনেকে তোমাদেরকে ওই 15 ঘন্টা পড়াই দিয়ে মানে সেই ভাব যে বোর্ডে সব কমন আসতেছে, পরে অ্যাডমিশনে যায় বুঝবা। ঠিক আছে। আর ওই 15 ঘন্টা আবার দেখবা অনেকে এটাকে টেনে টেনে 30 ঘন্টা মিলে পড়ায়। সো এই আমি বেশি কথা বলে না। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত। সবাইকে শুভকামনা। আল্লাহ হাফেজ। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো।